জাস্ট পুলিশের অবস্থানটা দেখার জন্য ওই মার্কেটের গলির থেকে আমার জাস্ট এই অ্যাঙ্গেল, জাস্ট এতটুকু অ্যাঙ্গেলটা আমি মাথাটা বের করছেন। যে চারজন চারদিকে, আমার দিকে একজন তাক করা, এতটুকু দেখার মুহূর্তের মধ্যেই ফায়ার। যখন আমি দেশের বাইরে যাই তখন তারা আমাকে এই মানে বিষয়টা বলে যে আপনার চোখের যে আলো আসার নার্ভটা, সেই নার্ভটা ড্যামেজ হয়ে গেছে, যার কারণে আমি ডান চোখ দিয়েও সিঙ্গেল মানে 0.1% আমি দেখতে পাই। আপনি এখন কি করছেন? আমি এখন মূলত একদম বাসাবন্দি ধরতে গেলে আমি ডানেও যেতে পারবো না, বামেও যেতে পারবো না, কোনো মানুষের সহযোগিতা ছাড়া আমি চলতে পারবো না। সো আমার সাথে সাথে আমার ফ্যামিলিটাও পঙ্গু হয়ে গেছে। ওয়াইফ আছে? ছিল আমার সাথে কয়েক মাস, হয়তোবা চেষ্টা করছিল, আমি হয়তোবা সে অপেক্ষা ছিল আমি ভালো হব কিনা, সুস্থ হব কিনা, দেখতে পারবো কিনা। পরবর্তীতে যখন সে বুঝতে পারছে বা সে রিয়েলাইজ করতে পারছে যে আমি আর সুস্থ হয়তোবা করতে পারবো না, সো তখন সে তার ব্যক্তিগত ডিসিশন বা ফ্যামিলিগত ডিসিশনে সে আমাকে ডিভোর্স লেটার পাঠায় দেয়। মাহবুব ভাই, আসলে জুলাই নিয়ে যখনই আমি প্রোগ্রামগুলো উপস্থাপনা করতে যাই তখন আমার নিজের মধ্যেই নানা রকমের আবেগ, নানা রকমের উত্তেজনা কাজ করে। সারা পৃথিবীটাকে দেখতে দেখতে বড় হয়েছে, দুনিয়াটাকে দেখতে দেখতে বড় হয়েছে, সে মানুষটা যখন চোখ হারায় তার যে কষ্টটা, সেই কষ্টটা তো আসলে অপরিসীম। একদম সত্যি করে বলেন তো শুরুতেই যে কতটা কষ্টে আছেন আপনি এখন? আসলে সত্যিকার অর্থে একটা মানুষ 30-29 বছর যখন দেখতে পায়, হুট করে যখন তাকে না দেখতে পাওয়ার যে কষ্ট বা যেই ব্যথাটা, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। কারণ হচ্ছে আমাদের আশেপাশের যেই রং, মানে আকাশের রং, যেরকম আমি গুলি খেয়েছি 18ই জুলাই, 17ই জুলাই আমাদের নারায়ণগঞ্জে গোধূলি লগন হয়েছিল বিকাল দিকটায়। সো সেই গোধূলি লগনের মুহূর্তটা আমি অনুভব করছিলাম যে আজকের আকাশটা অনেক সুন্দর দেখছিলাম, ছবি তুলছিলাম, হ্যাঁ আল্লাহ দেওয়া চোখ দিয়ে দেখছিলাম, মানে অনেকের সাথে বিষয়গুলা শেয়ার করছিলাম, ছবিও তুলছিলাম, মানে অনেকেই ছবি তুলছিলাম একসাথে আমরা পাশাপাশি। সো আমার সবচেয়ে মানে আফসোসের বিষয় হচ্ছে, মানে আমি প্রকৃতিটাকে খুব বেশি ভালোবাসতাম, মানে প্রকৃতির কাছে কাছে থাকার আমি খুব বেশি ট্রাই করতাম, সে কারণে মানে ফটোগ্রাফিটা করতে, হ্যাঁ সেই কারণে আমার ফটোগ্রাফির প্রতি খুব বেশি আগ্রহ ছিল। সো প্রকৃতি দেখতে না পাওয়ার যেই ব্যথা, সেটার পাশাপাশি নিজের মা, নিজের বাবা, নিজের বোনদেরকে দেখতে না পাওয়ার যে বিষয়টা, এটা আসলে কোনোভাবে এক্সপ্লেইন করা সম্ভব না। আমি আমার ভিতরের জায়গা থেকে আমি বুঝতেছি যে আমি কোন পরিস্থিতিতে আছি বা আমি কিভাবে বিষয়টাকে অতিক্রম করার চেষ্টা করতেছি। বাট সর্বোপরি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেইভাবেই রাখছে, সুস্থ আছি, জাস্ট দৃষ্টিটা নাই, চোখের আলোটা নাই, এটার জন্য নিজেকে ছোট মনে করতে চাই না, যার কারণে সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ যেইভাবে রাখছে আলহামদুলিল্লাহ। একটু চশমাটা খুলবেন? অবশ্যই। আপনার বাম চোখটা পুরোটাই ড্যামেজড আমি দেখতে পাচ্ছি, মানে এটা যে শেপ সেটাও নষ্ট হয়ে গেছে। জি, আমি বুঝতেই পারছি যে এটা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, এটা ডান চোখের শেপটা ঠিক আছে, কিন্তু সেটা দিয়ে কি দেখতে পান? না, আমার মূলত আমার বাম চোখটাই গুলি লাগে, বাট আনফরচুনেটলি চোখ দিয়ে যেই মানে চোখের জন্য যেই আলো আসার যে নার্ভটা, সেই নার্ভটা ড্যামেজ হয়ে গেছে, যার কারণে আমার ডান পাশের চোখের স্ট্রাকচারটা সম্পূর্ণরূপে ঠিক আছে, বাট ভিতরের রেটিনাটা একটু সমস্যা হয়েছে, আর পর্দাটা কিছুটা ছিঁড়ে গেছিল। প্রাথমিক অবস্থায় চিকিৎসাতে ডাক্তার বলছিল যে পর্দা হয়তোবা ঠিক করলে ঠিক হয়ে যেতে পারে, আমি একটা অপারেশনও করাই। বাট পরবর্তীতে যখন আমি দেশের বাইরে যাই তখন তারা আমাকে এই মানে বিষয়টা বলে যে আপনার চোখের যে আলো আসার নার্ভটা, সেই নার্ভটা ড্যামেজ হয়ে গেছে, যার কারণে আমি ডান চোখ দিয়েও সিঙ্গেল মানে 0.1% আমি দেখতে পাই। মানে এই যে আমি যে আপনার সামনে, আপনি কি ধারণা করতে পারবেন যে আমি কি ধরনের কালার বা কি? না, আমি আসলে মানে টোটালি আলো অন্ধকারে কিচ্ছু নাই, আলোটাই যায় না, কিচ্ছু নাই, মানে একটা মানুষ আছে যে ছায়া, অন্ধকারে যে ছায়াটাও দেখা যায়, সে ছায়াটা আমার চোখে নাই, আমি একদম টোটালি ব্লাইন্ড। এই যে চোখে দেখতে না পাওয়ার যে যন্ত্রণা, আবার আপনি কানে শুনছেন যে নানাবিধ কথাবার্তা হয়,
নানা সুবিধাভোগী কথাবার্তা, এই 2 বছরের মধ্যেই আমরা আসলে কেন এই সময়টায় আসতে পারলাম সেটাও আমরা ভুলে যাচ্ছি অনেকেই। একটা হচ্ছে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আপনার একটা কষ্ট, বিরাট কষ্ট। আপনি একা হাঁটতে পারেন না এবং সম্ভবত আপনি কারো সাহায্য নিয়েই আমাদের হ্যাঁ, অফিস অবশ্যই। পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে এসেছেন। দৃষ্টিশক্তি হারানোটা আমার কাছে মনে হয় দুনিয়াতে সবচেয়ে, কারো একটা, আল্লাহ না করুক, কারো একটা যদি হাত না থাকে, একটা পা না থাকে, কিন্তু তারপরেও পৃথিবীর যে সৌন্দর্য সেটা সে উপভোগ দেখতে করতে পায়, পারে। উপভোগ Yes, করতে পারে। yes. শরীরের একটা অংশ যদি না থাকে, কিন্তু দৃষ্টিশক্তি আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে এত বড় একটা নেয়ামত, সেই নেয়ামতটা কেড়ে নিয়েছে ওই হায়নার গুলি। জি। দর্শক, ঠিক 18ই জুলাই যে মুহূর্তে আমাদের মাহবুব আলম ভাই গুলিবিদ্ধ হন চোখে, তার ঠিক আগ মুহূর্তে উনি কিছু ছবি তুলছিলেন ওই চাষারাতে তখন যে ঘটনাগুলো ঘটছিল সেটার। তো আমরা কয়েকটা ছবি এবং ছোট্ট দু একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যেই ছবি এবং ভিডিও আমাদের এই মাহবুব আলম ভাইয়ের হাতেই কিন্তু তোলা, অর্থাৎ তখনও তার দৃষ্টিশক্তি আছে। চলুন আমরা একটু দেখে নিই। এই ছবিগুলো, ভিডিওগুলো আপনি তুলছিলেন, দেখছিলেন, এবং তারপরে আসলে ঠিক ওই মুহূর্তের কিছুই একটু পরে কি ঘটনা ঘটলো আপনার সঙ্গে? মূলত সকালের দিকে আমি বাসা থেকে বের হয়ে চাষারা, আমাদের নারায়ণগঞ্জ চাষারা কেন্দ্রীয় শহীদ মিনার আমরা সবাই সমবেত হই। ওইখান থেকে যে যার মতো আন্দোলনে অংশগ্রহণ করছিল, কেউ পানি সার্ভ করছিল, কেউ মাইকে বক্তৃতা দিচ্ছিল। সো এক একজন এক এক কাজে ব্যস্ত ছিল, আমিও আমার কাজে ব্যস্ত ছিলাম, ছবি তুলছিলাম। তুলতে তুলতে হঠাৎ একটা সময় পরিস্থিতি যখন মানে খুব বেশি ঘোলাটে, মানে খারাপ পরিস্থিতির মধ্যে চলে যায়, জি, তখন আস্তে আস্তে আমরা সবাই সেপারেট হয়ে যাই, মানে আমাদের আশেপাশে যারা ছিল সবাই সেপারেট হয়ে যায়। তো এরকম অবস্থা আমি একদম একা হয়ে যাই। পরে আমি আস্তে আস্তে মানে ছবি তুলতে তুলতে আমি আস্তে আস্তে সামনের দিকে আমাদের বাসার দিকে আগাচ্ছিলাম। এরকম সময় আমাদের ওইখানে বাগে জান্নাত নামে একটা মসজিদ আছে, মসজিদের ঠিক উল্টা দিকে হকাস মার্কেট প্লাস হচ্ছে আমাদের পৌর মাধবদ্বীপ সিটি প্লাজা, ওই মাঝখান জায়গাটা একটু ছোট স্পেস আছে, ওই স্পেসটার মধ্যে আমি একটা ছোট জটলা খেয়াল করি। সো জটলাটা দেখে আমি মানে নিজের ইচ্ছায় বা অটোমেটিকলি আমি ওইখানটায় চলে যাই। গিয়ে দেখি যে একটা ছেলে, ছোট হয়তো বা 8-9-এ পড়ে, ছেলেটা মাটিতে শুয়ে আছে। ওর আশেপাশেও ওর মানে ওর ফ্রেন্ড সার্কেল না, ওরা ওই আন্দোলনেরই সহযোগী ছিল। তো দেখি ওরা দাঁড়ায়, একজন মানে পানি দিচ্ছে, একজন বাতাস দিচ্ছে। এরকম সময় ওই পাশে একটা হসপিটাল ছিল, হসপিটালের লোকজন বলতেছে ভাই ও সম্ভবত হিট স্ট্রোক করছে, ওকে গেঞ্জি খুলে ওকে পানি দেন। আমি বলি আপনারা একটু গেটটা খুলেন, আমি একটু ভিতরে ঢুকাই। বল না ভাই সরি, আমরা আসলে পারতেছি না, প্রাইভেট হসপিটাল ছিল যার কারণে আমরা অ্যালাউ করে নাই। সো আমি ওইখানে পাশে একটা হোটেল ছিল, হোটেল থেকে হোটেলের মালিক উনি একটা ড্রাম পানি দিল, এক ড্রাম পানি দিয়ে আমি ওকে টুকটাক মানে রেস্কিউ করে আমি ওকে হসপিটালে পাঠাই, অন্য অন্য মানুষদের সাহায্যে হসপিটালে পাঠাই। সো পাঠানোর পর আমি ওইখানটাতে ঠিক ওই জায়গাটাতেই আমি বসে রেস্ট নিচ্ছিলাম। জি। চিন্তা করলাম যে 2টা মিনিট ওয়েট করে আমি বাসার দিকে আগাই। সো এরকম ওয়েট করা অবস্থায় হঠাৎ মানে আমাদের চারপাশের পরিবেশটা একদম স্তব্ধ হয়ে যায়, মানে পিন ড্রপ সাইলেন্ট এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। সো আমি মানে মেন রাস্তায় উঠে আমি তাকিয়ে দেখি যে পুলিশ আমাদের দিকে মানে অগ্রসর হচ্ছে, 4জন পুলিশ। আমি এটা দেখে আমাদের মানে ওই গলির আশেপাশে যারা ছিল সবাইকে আমি মার্কেটের গলির ভিতরে ঢুকাই। সো সবাইকে আমি ঢুকা লাস্ট মুহূর্তে আমি ঢুকে আমি মানে ওইখানে 5-7 মিনিট ওয়েট করার পরে আমি জাস্ট পুলিশের অবস্থানটা দেখার জন্য ওই মার্কেটের গলির থেকে আমার জাস্ট এই অ্যাঙ্গেল, জাস্ট এতটুকু অ্যাঙ্গেলটা আমি মাথাটা বের করছেন হ্যাঁ। খালি। ওই বের করার মুহূর্তে মানে 1-2 সেকেন্ডের মধ্যে দেখলাম যে মানে 4জন পুলিশ ছিল, 4জন পুলিশ 4 মুখে ছিল, মানে তারা একটা সংঘবদ্ধ দলের মতো ছিল, 4জন 4 মুখে ছিল, 4টা দিকে ছিল। সো আমাকে যে গুলি করছে সে আমার দিকে মানে তাক করা, আমি জাস্ট এতটুকুই দেখছি যে 4জন 4 দিকে, আমার দিকে একজন তাক করা, এতটুকু দেখার মুহূর্তের মধ্যেই ফায়ার। সো ফায়ার, আমি সাথে সাথে ওইখানে মানে আমার চোখটা ধরে, বাম চোখটা ধরে আমি বইসা পড়ি। সো ওইখানে মানে হয়তো বা আল্লাহ কাউকে ওখানে রাখছিল, একটা বড় ভাই, বাপ্পি ভাই, তাকে আমি ওই সময় চিনতাম না। সো উনি আমাকে উঠায়া আমাকে হসপিটালে, মানে আমাদের নারায়ণগঞ্জ খানপুর হসপিটাল, সেখানে আমাকে অ্যাডমিট করে। সো ওইখান থেকে মানে আমি তার মাধ্যমে আমার ফ্যামিলির সাথে কানেক্টেড হই। আচ্ছা, সেটা কখন কানেক্টেড হতে পারলেন? সেটা মানে আমি গুলি খাওয়ার
10-15 মিনিট পরেই, কারণ আমি গুলিটা খাইছি আমার বাসার সামনেই। সো ভাই যদি আমাকে চিনতো তাহলে উনি আমাকে সরাসরি হসপিটালে আনে, উনি আমাকে বাসায় মানে আমার বাসার মানুষদের সাথে কন্ট্যাক্ট করতো। বাট উনি আসলে ওই সময় আমার ফ্যামিলিকে চিনতো না, তো যার কারণে পরে আমার ফোনের মাধ্যমে ওনাকে আমার আব্বুকে ফোন দেই, পরে আমার আম্মু আসে, পরে আস্তে আস্তে মানে ওইখান থেকে খানপুর হসপিটালে মূলত চোখের কোনো ট্রিটমেন্ট নাই। সো তারা সরাসরি মানে নারায়ণগঞ্জে একটা চোখের হসপিটালে রেফার করে দেয়। সো এশিয়ান চক্ষু হসপিটাল থেকে আমাকে সরাসরি তারা মানে ঢাকা রেফার করে, মানে তারা এক মুহূর্ত রাখে নাই। কারণ আমার চোখের কন্ডিশন হচ্ছে ওই মুহূর্তের কন্ডিশন হচ্ছিল গিয়ে যে যত ইমার্জেন্সি সম্ভব, যত দ্রুত সম্ভব আমার চোখের একটা অপারেশন করা প্রয়োজন ছিল। সো ওই কারণেই সে আমাকে ঢাকায় রেফার করে দেয়। সো ঢাকায় ওই দিনে ওই সময় সো ওই সময় রেফার আসলে ওই মানে ওয়ান কাইন্ড অফ যুদ্ধক্ষেত্র বলতেই গেলে। সো ওই যুদ্ধক্ষেত্রের মধ্যেই মানে কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভার আসলে কেউ জীবনের রিস্ক বা কেউ গাড়ির রিস্ক নিয়ে আসতে চাচ্ছিল না। সো আমার এক মামা ছিল, উনি এক হসপিটালের ওনার। সো উনি মানে এক তার পরিচিত অনেক রিকোয়েস্ট করার পরে প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পরে আমাকে একটা অ্যাম্বুলেন্স পাঠায় উনি। তারপরে আমি ওইখান থেকে মানে অনেক সরাসরি পথে না আসে অনেক ঘুরে আমার আর বাংলাদেশ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমাকে নিয়ে যাওয়া হয়। আচ্ছা মাহবুব ভাই, জি, আপনার মনে হয় আলোতে একটু কষ্ট হতে পারে, আপনি চশমাটা পরে নিতে পারেন। আপনি তখন তো একদমই ব্ল্যাঙ্ক হয়ে গেছেন মনে হয়। হ্যাঁ, একদম মানে গুলি খাওয়ার সাথে সাথে আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এবং ব্যান্ডেজ করা না, ওইখানে কোনো ব্যান্ডেজ করেছিল? ওইখানে কোন মানে জাস্ট এশিয়ান চক্ষু হসপিটাল থেকে একটা ছোট ব্যান্ডেজ লাগাই দেয় বাম চোখে, কিন্তু আপনি কোনো কিছু দেখতে না আমি আসলে দেখতে পাচ্ছিলাম না। পরে আমাকে বলতেছিল যে তুমি সবাই বলতেছিল যে তোমার বাম চোখে সমস্যা হয়েছে, তুমি ডান চোখ দিয়ে ইনশাল্লাহ দেখতে পারবা। আচ্ছা, মানে আমাকে একটা সাহস জোগানোর মতো, আসলে ওই সময় এই সাহসটা খুব বেশি দরকার ছিল। কারণ সত্যিকার অর্থে আমি যদি তখন বুঝতে পারতাম বা জানতে পারতাম যে আমি আসলে দৃষ্টিহীন হয়ে গেছি, ওই মুহূর্ততে যদি আমি এই জিনিসটা রিয়েলাইজ করতাম তাহলে হয়তো আমি ব্যাক করতে পারতাম না। এটা আসলে খুব বেশি সাপোর্ট বলবো বা উৎসাহ যেটাই বলি না কেন, আমাকে উৎসাহ দিচ্ছে আমার ফ্যামিলির লোকজন। মানে এই কথাটা যে না তুমি দেখতে পারবা, তোমার ডান চোখটা ভালো, তুমি মানে আমি এখনো মানে আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার ফ্যামিলি এখনো বলে যে তুই একদিন দেখতে পারবি, ইনশাল্লাহ তোর ডান চোখটা ভালো আছে, আল্লাহ যদি চায় তুই ইনশাল্লাহ এখনো দেখতে পারবি। এটা আমার জন্য অনেক বড় একটা উৎসাহ জীবনে বেঁচে থাকার জন্য। যে কোনো একদিন আমি আবার দেখতে পারবো। রব্বুল আলামিন সেটা কবুল করুক। এই যে আমরা আশা নিরাশার দোলাচালে তো আমরা পৃথিবীতে বেঁচে থাকি, আমরা কত কিছুতেই হতাশ হয়ে যাই, আমরা হতাশ হয়ে অনেক সময় আত্মহত্যার মতো মহাপাপের দরজাটাকেও বেছে নেই। জীবনে আমাদের ছোট ছোট অপ্রাপ্তি থেকেও আমরা বড় রকমের দুর্ঘটনা ঘটিয়ে ফেলি, নিজেকে অত্যাচার করি, নিজেকে কষ্ট দেই। কিন্তু দেখেন আমার পাশে যে মানুষটা বসে আছেন, এই মানুষটা একটা আশা নিয়ে বেঁচে আছেন যে তার ডান চোখটা হয়তোবা ভালো হবে, এই ডান চোখটা দিয়ে হয়তোবা পৃথিবীর যে সৌন্দর্য, রাব্বুল আলামিনের যে সৃষ্টি, সেটা তিনি আবার দেখতে পাবেন। এবং সবচেয়ে বড় কথা, এই সময়টায় পরিবারের যে সাপোর্ট যেটা আপনি বলছিলেন, অবশ্যই সেটা অপরিসীম। পরিবারে কে কে আছেন? আমার বাবা মা, আমার ছোট 2 বোন। আমার বড় বোন ছিল, ও মারা গেছে 22-এ। আচ্ছা, ঠিক যখন আপনি হসপিটালে অ্যাডমিট ওই দিন, তখন সবচেয়ে বেশি কাছে ছিলেন কে? আমার মা ছিল, আমার বাবা ছিল। মা যখন প্রথম আসলে হসপিটালে, আপনি তো সেন্সলেস হয়েছিলেন কি? না, আমার সেন্স সম্পূর্ণ সেন্স ছিল। কে আসছে, কে কথা বলছে, আপনি বুঝতে পারছেন সবকিছু আমি বুঝতে পারছি। মা যখন আসলো তখন ওই পরিস্থিতিটা কেমন ছিল, বা বাবা যখন আসলেন ওই অবস্থা দেখলো তার সন্তানকে? আসলে মা বাবা কখনোই মানে একটা তার নিজের সন্তান যখন বিপদে পড়ে বা ছোটবেলায় যখন আমাদের হাত পা কেটে যেত, এতে তারা খুব বেশি আতঙ্কিত হয়ে পড়ত। সো এই পরিস্থিতিতে আমি আমার ফ্যামিলি একমাত্র ছেলে ছিলাম। আমার বাবার বয়স প্রায় 70। সো সেখান থেকে আমার বাবার মন মানসিকতা একটু দুর্বল। তারা সিঙ্গেল পরিমাণ আমাকে ওই মুহূর্তটাতে বুঝতে দেয় না যে তারা খুব বেশি মানে ভেঙে পড়ছে, বা একটা কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে দেয় নাই। যে আমি আসলেই সত্যি কথা বলতে আমি ওই মুহূর্তটাতে আমার সেন্স কাজ করছিল ঠিকই, বাট আমি
যে কি পরিস্থিতির মধ্যে অতিক্রম করছে আমি নিজেও আসলে বুঝতে পারতেছিলাম যে আমার সাথে কি হইতেছে। যে হ্যাঁ আমি তো আর দেখতে পাবো না, আমি হায় দেখতে পারবো না, এই কথাটা আমার তখন সেন্সে ছিল না। মানে একটা প্রেশার, মানে আমি গুলিটা খাইছি খুব বেশি দূর থেকে না, মূলত হয়তো বা 8 থেকে 10 ফুটের মধ্যে। আচ্ছা। সো ওইখান থেকে একটা মানে গুলির প্রেশারটায় আমি মানে কিছুটা হয়ে গেছিলাম, মানে সেন্স ছিল বাট মাথাটা মানে ঘুরতেছিল এরকম। সো ওই পর্যায়ে আমি যখন মানে আমার খানপুর হসপিটাল থেকে যখন আমি এশিয়ানে আসি, সবচেয়ে মজার বিষয় আমি একটা বলি আপনাকে শেয়ার করি। জি জি। আমি যখন এই চক্ষু হসপিটালে ঢুকি, মানে নারায়ণগঞ্জে চক্ষু হসপিটাল, এশিয়ান চক্ষু হসপিটাল, ওইখানে ডাক্তারের সামনে আমাকে একটা সিঙ্গেল ওয়ার্ড মানে ডাক্তারকে বলতে দেয় নাই। জাস্ট ডাক্তারকে আমার চোখটা সে দেখলো। কে বলতে দেয়নি? আমার বাবা মা যে না ওর হ্যাঁ, পরিস্থিতিটা আমাকে বলার দরকার নাই, জানানোর কোনো অবস্থানই তারা রাখতে চাচ্ছিল না। মানে আমি এই চেয়ার ধরো, এটা হসপিটালের চেয়ারটা, মানে চোখের চেয়ারটা, আমাকে এখানে দেখে উনি চোখটা দেখে আমাকে আরেকজনকে দিয়ে গেটের বাইরে বের করে দিছে। ভিতরে কি চলতেছে বা তাদের মাঝখানে কি কথোপকথন হচ্ছে সেটা আমি জানতেই পাচ্ছিলাম না। আচ্ছা। পাশে মানে একজন যে ছিল সে বলছিল না তোমার সমস্যা নাই, হয়তোবা তোমার চোখে বাম চোখটা ড্যামেজের কারণে তুমি ডান চোখটা হয়তোবা এখন একটু মানে চাপ খাইছো, তো তাই প্রেশারাইজডের কারণে তুমি দেখতে পাচ্ছ না। সো বিজ্ঞানের ভাষায় অনেকভাবে অনেক কিছু বলা যায়, আমাকে ওইভাবে বুঝ দিয়ে তারা রাখছিল। সো ফ্যামিলি, বাবা মা যে ভেঙে পড়ছে সেই জিনিসটা তারা আমাকে রিয়েলাইজ করতে দেয় নাই, কারণ তারা যদি এই জিনিসটা রিয়েলাইজ করতে দিত আমি হয়তো ওইখানে আরো কিছুটা ভেঙে পড়তাম বা নিজেকে আরো হারাই ফেলতাম। আসলে যেটা মানে একজন আপনি সম্মুখ সারির যোদ্ধাই আমি বলবো, এই জন্য বলবো যে আপনি ওই পরিস্থিতিতে চাষারায় যখন গোলাগুলি হচ্ছে, এবং আপনি তো এটাও জানতেন যে এই বিপদটা হতে পারে। আসলে যখন মানুষ তার সাহস নিয়ে এগিয়ে যায় তখন কিন্তু সে বিপদের ভয়টা করে না। চারপাশে দিয়ে নানা রকমের প্রতিকূলতা থাকলেও সে সেখান দিয়ে হেঁটে যায়, সেখান দিয়েই সে সামনের দিকে এগিয়ে যায়। তো আপনি যেমন ওই যে বলছিলেন, আমি আসলে দৃশ্যপটগুলো যেন চোখে দেখতে পাচ্ছি যে চাষারা, উত্তাল চাষারা, তারপরে এখানে সেখানে অনেকেই আন্দোলনকারী যারা তারা অসুস্থ হয়ে পড়ছে, আপনি তাদেরকে রেস্কিউ করছেন একজন বড় ভাই হিসাবে অথবা বন্ধু হিসাবে, এবং এটা করতে যে তাদেরকে সেই জোনে নিয়ে আপনি একটু মাথাটা বাড়িয়েছিলেন গলির মুখে, আর ঠিক তখনই সেই গুলি আপনার দৃষ্টিশক্তি কেড়ে নেয়। আপনার এখানে একটু আমি বলি, জি, আমি গুলি খাওয়ার ঠিক আগ মুহূর্তে, হ্যাঁ ঠিক আগ মুহূর্তে বলতে 2 মিনিট আগে আমার মা আমাকে ফোন দিছে। আচ্ছা। আমি ওই যে ছেলেটাকে রেস্কিউ করে যেখানে বসা ছিলাম ওই বসা অবস্থাতে আমার মা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তুমি কই। আমি মানে হ্যাঁ, আমি আমার তো জানে যে বাইরে তো উত্তাল অবস্থা, বাইরে উত্তাল অবস্থা, আমার বাসার ছাদ থেকে আমার চাষারাটা পুরোটা দেখা যায়। সো আম্মু ছাদে ছিল, হয়তোবা ছাদ থেকে হয়তোবা সে দেখতেছিল পরিস্থিতিটা। সে ঠিক আমার 2 মিনিট আগে ফোন দিয়ে বলতেছে তুমি কই। আমি বলছি আমি আছি, দূরে আছি। সে বলতেছে তুমি যদি এই মুহূর্তে বাসায় না আসো আমি রাস্তায় বের হয়ে যাবো তোমারে খুঁজতে। আমি বলছি না, আমি একটা সেফ পজিশনের কথা বলছি, যেই জায়গাটার কথা বলছি সেই মনে করছে যে আমি সেফ। তো সে ফোনটা রাখার 2 মিনিট পরের ঘটনা এটাই। ওই সময় যদি আমি আমার মায়ের কথাটা শুনে যদি হয়তোবা চলে আসতাম, মানে সবকিছু ফেলে চলে আসতাম, তাহলে হয়তোবা আজকে আমি এইখানটাতে বা এই চোখের দৃষ্টিহীনটায় থাকতাম না। আপনি এখন কি করছেন বা কোন জায়গায় সময় দিচ্ছেন, কিভাবে কি করছেন, চলাফেরাটা কি হয় বা কার্যক্রম কি আপনার এখন? আমি এখন মূলত একদম বাসাবন্দি ধরতে গেলে, আগে আমার যে প্রফেশনটা ছিল আমি আমার ব্যবসায়ী প্রফেশনে ফেরার চেষ্টা করছি টুকটাক। আমার একজন সহযোগী, মানে আমার দোকানের ম্যানেজার যে জুবায়ের, ওর মাধ্যমে আমি এখন মূলত আমার এই দৈনন্দিন কার্যক্রম, মানে আমার বাইরে বের হইতে মন চাইলে আমি ওকে ফোন দিই, ও আমাকে এসে নিয়ে যায়। আমার দোকানে যাইতে মন চাইলে আমি আমার জুবায়েরকে ফোন দিই, ও আমাকে নিয়ে দোকানে যায়। ওই দোকানে গিয়ে আসলে ব্যবসায়িক কার্যক্রম তো সো না দেখে করতে পারাটা অনেকটা ডিফিকাল্ট। আর আমাদের সেক্টরটা, আমি সুতার সেক্টরটা বলতে না দেখতে পারলে আসলে বিষয়টা অনেক ক্রিটিক্যাল। সো সেখান থেকে আমি আসলে ট্রাই করতেছি নতুন করে নিজেকে ঘুরে দাঁড়ানোর, নতুন করে নিজেকে উঠে দাঁড়ানোর। সো দেখি আল্লাহ ভরসা কি করতে পারি।
তারপরে এই জুবাইর তো আপনাকে এখন জুবাইর আপনাকে অনেক কিছু দেখাচ্ছে, আমার চোখটাই জুবাইর এখন। আপনার চোখটাই জুবাইর, সেটাই আমি অনুভব করছি। যে ধরেন জুবাইয়ের সাথে আপনি একটু ঘুরতে বেরিয়েছেন, আপনার কিছু খেতে ইচ্ছা করবে বা কিছু, এই রাস্তাটা এখন কেমন, 2টা বছর পার হয়ে গেছে কিন্তু, তাই না? এটা 2026, আমরা 24-এর কথা বলছি, এবং 26-এর জুলাই চলছে, জি অলমোস্ট 2 বছর। এই 2 বছরে আর 17 দিন পর আমার 2 বছর। হ্যাঁ, মানে আমরা যখন রেকর্ডটা করছি এই দিন থেকে, এর মধ্যে কত কিছু ঘটে গেছে, তাই না? এর মধ্যে ইলেকশন হয়েছে, নতুন একটা সরকার এসেছে, এবং বেশ কিছু রায় হয়েছে, তারপরে ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, তারপর কিছুদিন আগে সেই যে কার্নিশে ঝুলে থাকা ছেলেটাকে যে গুলি করেছিল সেটার আসামিদের মৃত্যুদণ্ড হয়েছে, যদিও এখনো কোনো কিছুই কার্যকর হয়নি। আমরা আশা করব সেই কার্যকরটা হবে, এবং নিশ্চিতভাবে আপনি অনেক বেশি আশা করবেন, এটা আমি বিশ্বাস করি। কত কিছুই পাল্টে গেছে, কিন্তু তারপরেও তো ইচ্ছে হয় যে আহারে, তো যখন কোনো কিছু দেখতে ইচ্ছা করে, জুবাইরকে নিয়ে একটু বাইরে বের হয়েছেন, তখন জুবাইরকে আসলে কি বলেন? আপনার কিছু একটা দেখতে ইচ্ছা করলো বা এটা কেমন, তখন জুবাইর কি বলে আপনাকে? আমি ঘুরতে অনেক পছন্দ করতাম, সো সেখান থেকে আসলে ঘুরতে যাওয়ার বিষয়টা একদমই এখন কোনোভাবেই সম্ভব না। এই 2 বছর তার কোথাও যাননি মনে হয়, দূরে কোথাও গিয়েছেন? হ্যাঁ গিয়েছি, সেটাই আমি এক্সপ্লেন করছি। জি জি প্লিজ। এই বছরই হয়তোবা আমি সাহস করছিলাম, মানে সাহস বলতে আমি নিজে সাহস করতে পারতেছিলাম না। জুবাইর আমাকে বলতেছিল যে ভাই চলেন ঘুরে আসি। আমি কই ভাই এই মুহূর্তে তো আমার ঘুরতে যাওয়ার, হ্যাঁ আমি যাইতে পারি বাট আমি তো কিছু দেখতে পারবো না। বলে আপনার দেখতে হবে না, আপনি অনুভব করেন। আমি বলি কিভাবে অনুভব করব? চলেন কক্সবাজার যাই। আপনি যেহেতু অনুভব করতে পারবেন তাহলে আপনি সমুদ্রটাকে অনুভব করতে পারবেন। জুবাইর বলল আপনাকে? জুবাইর বলছে। কতদিন আগের ঘটনা এটা? এটা এখন থেকে না, জুবাইর আমাকে অনেকদিন ধরে এনকারেজ করতেছে। আচ্ছা আচ্ছা। বাট আমি আসলে সাহস পাচ্ছিলাম না, কারণ লং জার্নি একটা, কারণ লং জার্নি আমি কতটুকু নিতে পারবো এটা শরীরে কুলাবে কিনা, হ্যাঁ এটা আমি আসলে বুঝতে পারছিলাম না। জি জি। সো পরবর্তীতে আমি হয়তোবা এই বছর ফেব্রুয়ারি না সরি মার্চের দিকে, জি মার্চের শেষের দিকে আমি একটা স্টেপ নেই যে চলো আমরা কক্সবাজার যাই। জুবাইরকে বললাম, জুবাইরকে বললাম চলো কক্সবাজার যাই। পরে জুবাইর আমাকে মানে ওর যতটুকু তত্ত্বাবধান বা ও যতটুকু আমার জন্য করতে পারে তার থেকে সর্বোচ্চ বেশি ও আমার জন্য করার চেষ্টা করছে। আচ্ছা, বাসে যাতে আমি কমফোর্টলি ফিল মানে মানে বসতে পারি বা জার্নিটা নিতে পারি, ও সেদিকটাও আমার খেয়াল রাখছে, প্রতিটা মুহূর্ত আমার খেয়াল রাখতো। সো যখন আসলে কক্সবাজারে পৌঁছাইলাম, জি পৌঁছানোর পরে আমরা বিচে যখন যাই, ও আসলে ওর আমার আসলে কানেকশন মানে এখন আমাদের মতো যারা আমার অন্ধ যারা, এদের সেক্টরটা মানে 6 সেন্সগুলো কাজ করে বেশি। সো আমার থেকে প্রায় 20 ফুট দূরে সমুদ্র। তখন আমি জুবাইর বলতেছি, জুবাইর সমুদ্রের আওয়াজ কোথায়? ভাই সমুদ্র তো আপনার সামনে। আমি কই না, সমুদ্র আমার সামনে হলো তো আমি আরো দূর থেকে অনুভব করতে পারতাম। ওখানে পানিটা ভাই একটু নিচে নেমে গেছে, মানে তখন হয়তোবা ভাটা চলছিল, তার কারণে হয়তোবা নিচে ছিল। সো পরে যখন আমি সমুদ্রের পানিতে পাটা ভিজাই, তখন আসলে আমার ভিতরে যত সব ক্লান্তি, যত সব দুঃখ বেদনা ছিল, আমার কাছে মনে হলো আমার পা দিয়ে সব ধুয়ে নিয়ে গেল। এবং আপনি অনুভব করতে থাকলেন। এবং আপনি তো নিশ্চয়ই এর আগেও সমুদ্র দেখেছেন? হ্যাঁ অবশ্যই, মানে যখন আপনার চোখ ভালো ছিল। ওই দেখার এই দেখার ভেতরে পার্থক্যটা কি পেলেন? আসলে এটা আসলে কষ্ট তো হচ্ছিল নিশ্চয়ই, কষ্ট, যদিও জুবাইর আপনাকে অনুভব করাচ্ছিল। তারপরে ওই যে পা যখন ভিজলো সমুদ্রের পানিতে, তখন আপনি দেখা যেই সমুদ্রটা সেটাকেই নিশ্চয়ই অনুভব করছিলেন, যে সমুদ্রটাকে আপনি আগে দেখেছেন। আমার চোখের সামনে, আমি সত্যি কথা বলতে এখন আপনাকে ভিজুয়ালাইজ করছি, আপনি আমার সামনে যেরকম মানে কথা বলছেন, আমি আমার চোখ দিয়ে ভিজুয়ালাইজ করতেছি যে আসলে আপনি মানে কিরকম দেখতে, কিরকম কি সেরকম ভাবে সমুদ্রটা, মানে সমুদ্র তো আমি আগে দেখছি, হয়তোবা আমি আপনাকে আগে হয়তোবা মানে দেখি নাই, যার কারণে আপনাকে আমি আমার ভিতরে আঁকতেছি যে আপনি কিরকম হইতে পারেন। কেমন হতে পারে? আপনি হয়তোবা কিছুটা লম্বা। আচ্ছা, এরপর আরেকটু মানে বিস্তারিত মানে কথা বললে হয়তো আপনার, না আসলে এই প্রশ্নটা আমি করতাম না, না আমি এটা করতেই পারবেন। এই জায়গা থেকে যে কষ্টটা, হ্যাঁ আপনি আপনার 6 সেন্স দিয়ে রাব্বুল আলামিন আপনাকে চালিয়ে নিচ্ছেন। একজন জুবাইরের মতো ভালো বন্ধুই আমি বলবো, এর চেয়ে বড় বন্ধু তো আর হতে পারে না, যে আপনাকে সার্বক্ষণিকভাবে আপনাকে
সহযোগিতা করছে, আপনাকে তার চোখ দিয়ে পৃথিবীটাকে দেখাচ্ছে। তো এটা তো আবার সবার ভাগ্যে কিন্তু জোটেও না। আমরা এমন অনেক জুলাই যোদ্ধা আহতদেরকে দেখেছি যে তাদের অবস্থাটা বা এই সহযোগিতাটাও তারা অনেকে পাচ্ছে না। তো রাব্বুল আলামিন আপনার জন্য সেই জায়গাটুকু ঠিক রেখেছেন, কিন্তু তারপরেও আসলে অন্যের হাত দিয়ে খাওয়া মানে খাবার খাওয়াতেও তো মজা নাই যদি আমার নিজ হাতে না খাই। মায়ের হাতের কথাটা মানে সেটা আলাদা, কিন্তু নিজের চোখে দেখা, এই যে আপনি সমুদ্র, আমি না অনুভব করছিলাম যে আমি যদি চোখটা বন্ধ করি, যে আমি চোখ বন্ধ করলাম, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আমি সমুদ্র পৃষ্ঠে যেয়ে দাঁড়ালাম। আমি অনেক সময় এটা খেলতাম ছোটবেলায়, যে চোখ বন্ধ করে কতক্ষণ একটু হাঁটা যায়, এই ঘর থেকে ওই ঘর যেতে পারি কিনা, যেতে পারতাম না, দেয়ালে বাড়ি লাগতো, কষ্ট হতো। চোখ বন্ধ করে কিছু একটা খুঁজবার চেষ্টা করতাম। আমি চোখ বন্ধ করে এখন ঠিক কক্সবাজারের সমুদ্র সৈকতেই ভাবছি যে আমি ঠিক এই অবস্থানে গেলে আমার কি মনে তৈরি হতো। একদম পার্সোনাল একটা জায়গায় আসি। আপনার বলেছিলেন যে মা আছে, বাবা আছেন, তারপরে আমার ছোট দুই বোন আছেন। আপনার ওয়াইফ আছে? হ্যাঁ, আমি এই ফেব্রুয়ারিতে আমি দ্বিতীয় বিয়ে করেন? জি। আচ্ছা। আমার প্রথম ওয়াইফ ছিল, সে অ্যাক্সিডেন্টের পরে সে চলে যায়। এই অ্যাক্সিডেন্টের পরে সে আসলে, হ্যাঁ, অ্যাক্সিডেন্টের পরেই। আচ্ছা। আমার বিয়ের বয়স, মানে সে চলে যায়, তার টোটাল ডেট হচ্ছে 1 বছর 3 দিন। আমার বিয়ের বয়স, মানে আমি বিবাহিত ছিলাম 1 বছর 3 দিন। আমি অ্যাক্সিডেন্ট করি জুলাইতে, সে ডিসেম্বরের একটা ডেটে চলে যায়। সো সে ছিল আমার সাথে কয়েক মাস, হয়তোবা চেষ্টা করছিল, আমি হয়তোবা সে অপেক্ষা ছিল আমি ভালো হব কিনা, সুস্থ হব কিনা, দেখতে পারবো কিনা। পরবর্তীতে যখন সে বুঝতে পারছে বা সে রিয়েলাইজ করতে পারছে যে আমি আর সুস্থ হয়তোবা করতে পারবো না, সো তখন সে তার ব্যক্তিগত ডিসিশন বা ফ্যামিলিগত ডিসিশনে সে আমাকে ডিভোর্স লেটার পাঠায় দেয়। আচ্ছা, কারণ এটাই ছিল অবভিয়াসলি, এটাই। সেটা তো নিশ্চয়ই আপনাকে ওই মুহূর্তে তো আবারও মানসিকভাবে বিধ্বস্ত করে দিল। হ্যাঁ, এটা স্বাভাবিক। একটা দুর্ঘটনার পরে আবার একটা মানসিক দুর্ঘটনা, এটা আসলে খুব। শারীরিক দুর্ঘটনার পাশে যখন মানসিক দুর্ঘটনাটা থাকে, আপনি দুটো দিক বললেন, যেমন ধরেন আপনি যখন শারীরিক দুর্ঘটনায় পড়লেন, তখন মা বাবা থেকে শুরু করে ডক্টর প্রত্যেকেই যেভাবে আপনাকে মানসিকভাবে সহযোগিতা করেছে, শক্তি জুগিয়েছে, অবশ্যই। ঠিক সুস্থ হবেন না জেনে নিশ্চিত হয়ে যখন সবচেয়ে প্রিয় মানুষটা আবার হাতটা ছেড়ে দিল, চলে গেল এবং ডিভোর্স লেটার পাঠিয়ে দিল, এটা তো আবার নতুন করে আপনাকে অনেক বেশি বিধ্বস্ত করে দিল। হ্যাঁ, অবভিয়াসলি। কারণ সত্যি কথা বলতে, আমরা না আসলে দর্শকরাও নিশ্চয়ই এই অবস্থান বা এখন ঘটনাটা ঠিক যেই জায়গায় এসে বাঁক খেলো, সেটার জন্য আমরাও প্রস্তুত ছিলাম না যে আপনার জীবনের সাথে পরবর্তীতে এরকমটাও হয়েছে। না, এটা আসলে হইতে পারে, কারণ এটা আমার মতো এরকম আরো অনেকেই আছে যারা জুলাইতে আমার মতো চোখ হারাইছে। তাদেরও কয়েকজন আমি পরিচিত আমার আছে যে তাদের সাথে সেম ঘটনা ঘটছে, মানে প্রিয় মানুষটা থাকে নাই। এটা আসলে, তাহলে এখন যাকে বিয়ে করলেন সেটা যদি একটু ছোট্ট করে বলেন, মানে কিভাবে, মানে উনি কি দেখে আসলেন? উনি তো আপনাকে এই অন্ধ দেখেই আসলেন। উনি আসলে আমার অন্ধত্বটাকে দেখে যতটুকু আসছে তার থেকে আমাকে দেখে আসছে, আমি মাহবুবটা কিরকম সেটা দেখে আসছে। আমার অন্ধত্বটা সে আমার দুর্বলতাটা মনে করে নাই, সে আমার স্ট্রেংথটা মনে করছে যে আমি মাহবুব স্ট্রং আছি, তুমি যদি আমাকে স্ট্রং রাখতে পারো, আমি মাহবুব তোমাকে অনেক বেশি স্ট্রংলি সাপোর্ট করে যেতে পারবো। মাশাআল্লাহ। যার কারণে সে আমাকে, আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকেই দিছে না কেন, যেই রকম দিছে না কেন, আল্লাহর কাছে শুকরিয়া যে সেই মানুষটা আমাকে সাপোর্ট করতেছে, আমাকে শক্তি যোগাচ্ছে, পাশাপাশি সে আমার ফ্যামিলিটাকে খুব সুন্দরভাবে আগলায় রাখছে। এটাই চাই, আর এটাই আল্লাহ হয়তোবা দিছে। রব্বুল আলামিনের আসলে নানা রকমের ক্যারিশম্যাটিক ব্যাপার থাকে, তো উনি কিছু কেড়ে নেন, তার চেয়ে বেশি দেন অবশ্যই। আবার কোনো বিষয় হয়তো বা দুনিয়াতে আমরা পাবোই না, নিশ্চয়ই মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাসী যেহেতু আমরা সবাই, আমরা হয়তো সেই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু আমাদেরকে দিবেন যখন মানে আমাদের আর কোনো আফসোস থাকবে না। কিন্তু আফসোস তো একটা জায়গায় হয়, তাই না? যে আজকের এই যে আত্মহুতি, এই যে কষ্ট, এই যে একজন অন্ধত্ব বরণকারী মাহবুব আমার সামনে বসে আছেন, এবং এটা তো
কোনো অসুখে হয়নি যে আপনার একটা অসুখ হয়েছিল, চোখ নষ্ট হয়ে গেছে, তারপরে আপনি নিজে নষ্ট করে ফেলেছেন, অথবা ধরেন আপনি জন্মান্ধ, এরকম তো কিছু না। এটা তখন হয়েছে যখন রাষ্ট্রের টাকায়, রাষ্ট্রের জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের পয়সায়, যেই রাষ্ট্রের মানুষের নিরাপত্তার জন্য যেই অস্ত্র ভাণ্ডার তৈরি করা হয়েছিল, যে অস্ত্র শুধুমাত্র এই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের জীবন এবং তার চারপাশটাকে নিরাপদ রাখার জন্য, রাখবার জন্যই যেই ট্যাক্সের টাকাগুলো ব্যয় হয়েছে, কিন্তু সেটা না করে সেই রাষ্ট্রের পয়সা দিয়েই কেনা অস্ত্র যখন দিয়ে গুলি করে শুধুমাত্র নিজের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য মানুষকে মেরে ফেলা হচ্ছিল প্রতিদিন, প্রতি মুহূর্তে। এবং এরকম প্রচুর মানুষ আছে যাদের দেহের অর্ধেক অংশটা নাই এখন, দুটো পা নাই, দুটো হাত নাই, এখনো পর্যন্ত মানে এত ওষুধ খাচ্ছেন যে বিভিন্ন রাত বিরাতে তার ব্যথা উঠছে। এরকমও আপনার পেশেন্ট আছে যাদের গোপনাঙ্গতেও গুলি লাগছে, ইভেন চিরকালের মতো তারা ডিসেবল হয়ে গেছেন। এইরকমও ঘটনা আছে। এবং এই সব কিছুর বিনিময়ে হচ্ছে ফ্যাসিস্টের বিদায়, নতুন বাংলাদেশ, আজকের নতুন সরকার, আজকের সংসদে এত গলাবাজি। আমি 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 আমার আফসোস থেকেই বলছি, আসলে ব্যক্তিগত জায়গা থেকেই বলছি। কারণ যখন এই ঘটনাগুলো সামনে আসে আমি তো এই লাল জুলাই নিয়ে প্যানভিশন টেলিভিশনের পর্দায় এর আগের সেশনেও আমরা অনেকগুলো পর্ব করেছি, অলমোস্ট প্রায় 35-36টা পর্ব আমরা করেছি। এবং এবছর আবার আমরা নতুন করে শুরু করেছি, যে যাতে করে মানুষ ভুলে না যায়। কিন্তু আমাদের জোর করে, মাহবুব ভাই একটু আপনি বলেন তো, জোর করে কেন মনে করাতে হবে যে আমাদের একটা জুলাই ছিল? এবং এই জুলাইটাই আসলে আমাদের আজকের যে চেয়ার টেবিল সিট, আমাদের যে সুবিধা, এই জুলাই থেকেই আমরা পেয়েছি। এই জুলাই সংগঠিত না হলে, এই জুলাইতে মাহবুব যদি অন্ধ না হতো, যদি মাহবুবের মতো অনেকেই যদি পৃথিবী থেকে বিদায় না নিত, সন্তানহারা মা যদি না হতো, সন্তানহারা পিতা যদি না হতো, তাহলে এই জুলাই আমরা পেতাম না। তাহলে মাহবুব একটু আমাকে বলবেন যে তারপরেও জুলাইকে মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের এত চেষ্টা কেন করতে হবে, কেন করতে হয়? এটা আমাদের ব্যর্থতা নয় কি? এটা অবশ্যই আমাদের ব্যর্থতা। কারণ হচ্ছে 1500 হোক বা 2000 হোক বা একজনও হোক, একটা মানুষ একটা পুলিশের গুলিতে, কোনো কারণ ছাড়া পুলিশের গুলিতে পৃথিবী থেকে বিদায় না, এটা কেন হবে? আর এই জিনিসগুলা যাতে, এই যে ফেলানি হত্যা, কাঁটাতারের, একে আমাদের কেন মনে করতে হবে বা তাদেরকে কেন মনে করাই দিতে হবে যে কাঁটাতারের উপরে একজনকে মারা হয়েছিল? সেরকমটা আমাদের এরকম জুলাই, মানে কাঁটাতারের মধ্যে ঝুলে আছে ওয়ান কাইন্ড অফ। কারণ আজকে জুলাই যদি না হইতো, বা আজকে এই মেসাগারটা না হইলে, হয়তোবা আমার মতো মানুষ বা আবু সাইদ, মুগ্ধ, আরো অনেকে আছে, জাবের, অনেক আছে, মারুফ আছে, অনেক আছে, এরকম এদেরকে মরতে হইতো না, বা আমার অন্ধ হইতো না, যে হাত হারাইছে, পা হারাইছে, তাদেরকে এরকম পরিস্থিতি পড়তে হইতো না। আমি সুন্দর আমার লাইফ লিড করছিলাম, ব্যবসা করছিলাম দিব্যি, আমি আমার মা বাবাকে নিয়ে, আমার বোনদেরকে নিয়ে, ওয়াইফকে নিয়ে সুখে ছিলাম। আমার তো কোনো প্রয়োজন ছিল না রাস্তায় নেমে দেশের জন্য বা কিছু করার। সো এইটা আসলে আমাদের প্রত্যেকটা মানুষের রিয়েলাইজ করা উচিত যে এই মানুষগুলা কেন রাস্তায় গিয়েছিল, বা এই মানুষগুলা যাতে রাস্তায় গিয়ে যাতে তারা সেফটিতে থাকতো, সেই জিনিস, মানুষের সেফটির জন্যই আমরা রাস্তায় গেছি, যে আমাদের নিরাপদ সেফটি বা একটা নিরাপদ দেশের জন্যই তো আমরা এত কিছু করা। সো আমরা সেই নিরাপদ দেশের জন্য, যদি নিরাপদ যে সংস্থা, পুলিশের কথাই বলি, কারণ আমি পুলিশের কাছে, মানে পুলিশের ছোড়াগুলিতেই আমি আহত হয়েছি, আপনি দেখেছেন, এটা আমি দেখেছি স্বচক্ষে। এখানে আমি আসলে, আমাকে যদি এখন চোখ ফিরিয়ে দেয় বাংলাদেশ, উনি যদি বাংলাদেশ পুলিশের হয়ে থাকে, উনি যদি এখনো কর্মরত হয়ে থাকে, আমি চিনবো, এখনো চিনবো। তার ছবিটা এখনো ভাসে। আমি আমার লাস্ট দিন, মানে লাস্ট মানুষটা দেখছি আমি তারে, আমার জীবনের লাস্ট মানুষটা দেখছি আমি তারে। সো ওই মানুষটা চেহারা আমি কিভাবে ভুলি? আচ্ছা, একটা বিষয় একটু জানতে চাইলাম, যে ক্ষমা চাইলেই কি ক্ষমা হয়? আমি ধরে নিলাম, তর্কের খাতিরেই হোক, যে ওই পুলিশ অফিসার আমাদের এই প্রোগ্রামটা দেখছেন। আমি নারায়ণগঞ্জে মাহবুবকে গুলি করা সেই পুলিশ অফিসার বা তার পরিবারের কারো উদ্দেশ্যে বলছি। কারণ আমি এটা বিশ্বাস করি,
আমরা যাত্রাবাড়িতে একটা ছেলে আর একটা ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে, আমরা দেখেছি, হ্যাঁ টেনে নিয়ে যাচ্ছে, এবং যাত্রাবাড়ির, এবং আমি সেই পুলিশ অফিসারকে চিনতাম ব্যক্তিগতভাবে, যাত্রাবাড়ির থানারই একজন উচ্চপদস্থ কর্মকর্তা, নাম মেনশন করব না, আপনারা জানেন অনেকেই। সেই ছেলেটাকে দেখে দেখে তার চোখের দিকে তাকিয়ে একটা ছেলে তাকে টেনে নিয়ে যাচ্ছে, আরে বাবা যেতে দাও না, টেনে নিয়ে যাচ্ছে, তোমাকে তো ভয় পাচ্ছে সে, তাকে যেতে দাও, বেঁচে থাকুক, বড় জোর তোমার বেশি ইচ্ছে হলে তুমি তার ঠ্যাঙে একটা গুলি করো, সরি, হ্যাঁ। কিন্তু তুমি দেখে দেখে রাষ্ট্রের জমানো পয়সায় কেনা অস্ত্র দিয়ে তুমি দেখে দেখে তার বুকে জিঘাংসা নিয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করবার জন্যে উচ্চ পদে, বা সেই যে মন্ত্রীকে বলা হয়েছিল না যে একটা মারি আর একটা পড়ে যায়, মানে তাদেরকে খুশি করবার জন্য তুমি কি করলা, গুলি চালাচ্ছ বুকের উপরে, আমরা দেখেছি, তাই না, এই জুলাইতেই। তো একইভাবে নিশ্চয়ই ওই পুলিশ অফিসারের প্রত্যেকটা পরিবার জানে যে তার এই পরিবারের সদস্য একজন খুনি। একইভাবে দয়া করে যদি কোনোভাবে এখন আপনি টিকে থাকেন, মিস্টার XYZ, রাষ্ট্রের পুলিশ বাহিনীকে আমরা ভালোবাসি, কারণ আপনারাই আমাদের নিরাপত্তা বিধান করেন। একটা বাহিনী কখনো এই কয়েক হাজার মানুষের জন্য খারাপ হয়ে যেতে পারে না, যদিও সিস্টেমের অন্তরালে অনেক কিছু হওয়ার কারণেই আসলে বাহিনীর সদস্যরা খারাপ হয়। কিন্তু আজকের এই প্রোগ্রামটার মাধ্যমে যদি, যেটা মাহবুব বলছিল, যে আমার চোখ যদি কখনো ভালো হয়, একটা চোখের দৃষ্টিও যদি আমি ফিরে পাই, এবং সেই পুলিশ অফিসার যদি আমার সামনে এসে দাঁড়ায়, আমি শেষ মুহূর্তে দেখেছিলাম যে সে আমার দিকে বন্দুক তাক করে আমাকেই গুলি করেছিল, আমি মরেও যেতে পারতাম সেদিন। মাহবুব, মিস্টার পুলিশ অফিসার, আপনি যদি এখনো টিকে থাকেন, আমি অনুরোধ করব মাহবুবের সাথে আপনি দেখা করবেন। আমি কথা দিচ্ছি মাহবুব আপনার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেবে না। না, আমি তার প্রতি আমার কোনো, আপনি পরিবার নিয়ে যদি খারাপ অবস্থানে থাকেন, এই মাহবুব আপনার পাশে থাকবে, কারণ মাহবুব একজন জুলাই যোদ্ধা। কিন্তু রাব্বুল আলামিনের কাছে নিশ্চয়ই আপনি, মানে আপনি যদি বেঁচে থাকেন, আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনার প্রতিটা রাত অস্বস্তিতে কাটার কথা। এই সেই মাহবুব, এই সেই মাহবুব যাকে আপনি গুলি করেছিলেন, যার কারণে মাহবুব আর পৃথিবীর কোনো রূপ, রস, আলো, সৌন্দর্য কিছুই দেখতে পাচ্ছে না। দয়া করে যদি এই প্রোগ্রামটা আপনার কাছে যায়, আপনি আমাদের মাধ্যমে ঠিকানা নিয়ে মাহবুবের সাথে দেখা করবেন, কোনো এক গভীর রাতে অথবা কোনো এক সন্ধ্যায়, সকালবেলা, ভোরবেলা চলে যাবেন মাহবুবের বাসায়, গিয়ে তার সাথে দেখা করে আসবেন। মাহবুব আপনাকে ক্ষমা করে দেবে। ও ভাই, কি বলবো বলেন? না আসলে আমি তার উপরে কোনো রাগ, মানে আমি যে পুলিশ অফিসারটা আমাকে গুলি করছে তার উপরে আমি কোনো রাগ নাই, কারণ সে একজন অর্ডারের কারণেই তার চাকরি বাঁচানোর জন্য তাকে করতে হয়েছে। এরকম অনেক ঘটনা আছে যে চাকরি বাঁচানোর জন্য উপরস্থ কর্মকর্তার কথা শুনতে হয় তাদের, আমি জানি। আচ্ছা, ওই প্রসঙ্গে আমরা আসি, আসলে এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। মানে ঠিক পরিবারটার হাল ধরবার যে সময়টা, সেই সময়টাই আপনি হাল ধরতে পারলেন না, এবং পরিবারটা তো নিশ্চয়ই সাফার করছেই কোনো না কোনোভাবে, তাই না? আপনি একমাত্র সন্তান, আপনার বাবার বয়স হয়ে গেছে, তো সেই সময়টায় আপনাকে এখন নাজুক এই পরিস্থিতির মধ্য দিয়ে জীবন কাটাতে হচ্ছে। আপনি ওই আপনার সহযোগী জুবাইরের সহযোগিতায় যতটুকু আপনি বাইরে বেরোতে পারছেন, কাজ করতে পারছেন। আসলে দৃষ্টিশক্তি এমন একটা জিনিস যে আপনি যতই সেন্স দিয়ে কাজ করেন না কেন, এটা অভ্যস্ততার একটা ব্যাপার আছে। অনেক কিছুই দৃষ্টিহীনরা করতে পারেন না, তাদের কিছু লিমিটেশনস থাকে, তো এটা নিশ্চয়ই আপনার পরিবারকেও অনেক সাফার করাচ্ছে। অবভিয়াসলি, কারণ যেই মুহূর্তটাতে আমার ফ্যামিলির হাত ধরার কথা, আমার হাতটা ছেড়া দিয়ে আমার হাতটা তাদের মানে আমি তাদের হাতটা ধরার কথা, সেখানটাতে বিষয়টা আবার সেই ঘুরেফেরা বাচ্চা ছেলের মতো হয়ে গেছে, যে বাচ্চাদেরকে হাতে নিয়ে ঘুরাইতে হয়। এখন ঠিক সেম আমার বাবা বা আমার বোনদের সাথে বেরোলে তাদের হাতটা আমি ধরি, তাদের হাত ধরে আমি রাস্তায় চলি। তাদের কাছে এখন বাচ্চার মতো, তাদের কাছে এখন আমি বাচ্চার মতোই। এখন যদি তারা রাস্তার মাঝখানে আমার হাতটা ছেড়ে দেয়, আমি একদম স্টিল জায়গায় দাঁড়াই থাকতে হবে আমার। আমি ডানেও যেতে পারবো না, বামেও যেতে পারবো না, কোনো মানুষের সহযোগিতা ছাড়া আমি চলতে পারবো না। সো আমার সাথে সাথে আমার ফ্যামিলিটাও পঙ্গু হয়ে গেছে, কারণ একটা ফ্যামিলির ইনকাম, মানে ইনকাম সোর্স
যখন ডিসেবল থাকে তখন ওই ফ্যামিলিটা কখন উঠা দাঁড়াইতে পারে না। ছোট দুটো বোন আছে, ওদের তো বিয়ে হয়নি মনে হয়? না, ওদের বিয়ে হয় নাই, ওরা এখন স্টুডেন্ট। কিসে পড়ছে ওরা? একজন পড়ছে বিবিএতে, বিবিএ আচ্ছা, 5th সেমিস্টার, আরেকজন এবার মেট্রিক এসএসসি দিল। কিন্তু এই দায়িত্বটাও তো আসলে বড় ভাই হিসেবে আপনি নিতে পারতেন আরো খুব ভালোভাবে। আমি আমার ছোট বোনকে এখনো মানে অ্যাক্সিডেন্ট হওয়ার আগ পর্যন্ত আমি ওকে পড়তে দিয়ে আসতাম, নিয়ে আসতাম, স্কুল থেকে দিয়ে আসতাম, নিয়ে আসতাম। সো ওইখান থেকে ও মাঝে মধ্যে আমার মানে প্রয়োজন হলে আমি ওর হাত ধরে আমার রাস্তায় বের হইতে হয়, ও আমার রাস্তা পার করে দেয়। যেই মেয়েটারে আমি আমার বাম পাশে রাখতাম সব সময়, যে আমি আগে পার হবো, তারপরে তুমি আমার পিছন পিছন পার হবো, ছোট বোনটা, সেইখান থেকে ও এখন আমার ডান পাশে থাকে, ও আমার রাস্তা পার করে দেয়। সো আমি আর কি মানে আমার এখানে তো আর কিছু করার নাই। যেখান থেকে আমি আসলে শুরু করতে মানে জীবনটা শেষ হয়ে গেছে, সেখান থেকে আমার নতুন করে শুরু করারও মানে শুরু করলেও যে আমি বেশি কিছু করতে পারবো তা না, জাস্ট আমি নিজের যতটুকু চলার অ্যাবিলিটি ততটুকু বাইর করতে পারবো, বাট আগের মতো তার কখনোই কোনো কিছু হবে না। আপনি প্রোগ্রাম শুরুর আগে একটা কথা বলছিলেন যে আমি একটা জামা কিনতে গেলে কি রং বা কিরকম সেই জিনিসটা আমি দেখতে পাই না। আমি আসলে আজকে কি কালার পরে আসছি এটা আমি ওয়াইফের কাছে জিজ্ঞেস করে তারপর আমার পড়তে হয়েছে। আগে না হলে জিনিসটা আমার পছন্দ হলে আমি এটা পড়তাম, না পছন্দ হলে আমি পড়তাম না, বা আমার পছন্দ এই সাপোজ এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, আমি এটা কিনতাম না। কিন্তু এখন কে কি কিনে দিচ্ছে আমি জানি না, আমাকে যা পড়াচ্ছে আমি তাই পড়ছি, মানে কাঠের পুতুলের মতো, যেভাবে মুভমেন্ট করাচ্ছে আমাকে সেভাবে মুভমেন্ট করতে হচ্ছে। And because of July. Because of July. Because of July. মানে জুলাইয়ে কতভাবে আমরা নানানভাবে আত্মদান করেছি, আত্মত্যাগ করেছি, শুধুমাত্র এই আশায় যে এই যে আমাদের স্বাধীন এই দেশটায় স্বাধীনতার পর থেকে যে আমরা অনিয়ম একটা সিস্টেমের গ্যাড়াকলে ছিলাম, আমাদের কোনো সিস্টেমটাই ঠিক ছিল না, রাষ্ট্রীয় কোনো সিস্টেম ছিল না, এবং আমরা সাধারণ মানুষ যেন কোনো এক জমিদারের জমিদারি সহ্য করে যেতাম। তো সেইটাতে একটা ভাঙন ধরাবার জন্যে বা নতুন করে যেন সেই জমিদারি প্রথাটা না থাকে, সেই নিষ্পেষণের সরকার ব্যবস্থাটা যেন না থাকে, এই জন্যই তো জুলাই এসেছিল। হ্যাঁ, তাই না? কিন্তু আলটিমেটলি জুলাই পরবর্তী সময়ে ঠিক সেই আশার জায়গায় কি আমরা ওই আলোটা দেখতে পেয়েছি শেষ পর্যন্ত? আসলে জুলাইয়ের পরে নির্বাচনের আগ মুহূর্তে অনেকে অনেক ধরনের প্রতিশ্রুতি বা অনেক কিছুই বলছিল জুলাই নিয়ে, আপনাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে অনেক প্রস্তাবনা, অনেক পরিকল্পনা, অনেক কিছুই ছিল। জি, বাট নির্বাচন হওয়ার পরে প্রথম সংসদ অধিবেশন যেদিন হয় সেদিন আমাকে রাষ্ট্রীয়ভাবে ইনভাইট করা হয়েছিল সংসদ ভবনে। সেখানে গিয়েছি, সেখানে অনেক ধরনের কথাবার্তা শুনছি। এখন যে কথাবার্তাগুলো শুনছি, আমাদের সরকার দলীয় হোক, বিরোধী দলীয় হোক, যে দলীয় হোক না কেন, তাদের দেশের জন্য অনেক ধরনের অনেক পরিকল্পনা খেয়াল করছি। বাট আমাদের আমার মতো মানুষ যারা মানে একদম পঙ্গুত্ব বরণ করছে, তাদেরকে নিয়ে তাদের কোনো প্ল্যান প্রোগ্রাম নাই। হয়তোবা যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে নানান ধরনের প্ল্যান, যারা আহত তাদেরকে নিয়েও প্ল্যান আছে, নাই যে আমি বলবো না, আছে। বাট যারা একদম চিরতরে পঙ্গুত্ব বরণ করছে তাদেরকে চলবার ক্ষমতা নাই। আপনারা যেমন বিজনেস দেখভাল করতে পারছেন না, আপনার ফ্যামিলি সাফার করছে, বন্ধুটা পড়াশোনা করছে, তাদের ভবিষ্যৎ। সো এই জায়গা থেকে আসলে আমরা মানে ওয়ান কাইন্ড অফ আরো বেশি সাফারার। সমস্যা হলো কি, যে আমি দর্শকদের উদ্দেশ্যে বলি যে মানে আমি একটা প্রশ্ন ঘুরে ফিরে টিপিক্যাল যে প্রশ্নটা করি যে রাষ্ট্রের কাছে আপনার প্রত্যাশা কি, এই প্রশ্নটা আজকে কেন যেন আমার মুখ দিয়ে বের হচ্ছে না, যে রাষ্ট্রের কাছে আমার প্রত্যাশা কি, এটা এই প্রোগ্রামের মাধ্যমে আমাকে আবার বলতে হবে। রাষ্ট্র কি জানে না যে এই রাষ্ট্রের ক্ষমতায় যারা আছেন, এই রাষ্ট্রের পজিশন বা অপোজিশনে যারা আছেন, তারা কি জানেন না যে তাদের আজকের এই অবস্থানটা তৈরি হয়েছে এরকম জুলাই যোদ্ধাদের কারণেই? অতএব রাষ্ট্রের কাছে আপনার প্রত্যাশা কি, মানে এ যেন আমার বাড়িতে আমার ভিক্ষা করার মতো। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ এরকমই। কারণ জি, যাই হোক, আসলে একজন
মাহবুব আলমকে নিয়ে যতই আমরা গল্প করি, যতই কথা বলি, আমাদের আবেগ দিয়ে অনেক কিছু আমরা বলতে পারবো, কষ্ট বোধ হবে, কিন্তু আপনার দৃষ্টিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেখ, অন্ততপক্ষে একটা চোখের আলো হলেও ফিরে আসুক, সেটা আশা করব। আর প্রিয় দর্শক, যারা প্যানভিশন টেলিভিশনের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদেরকে দেখছেন, মাহবুবের সাথে আমার অফেয়ারে যেটা কথা হয়েছিল, উনি বলেছিলেন যে উন্নত বিশ্বে যদি আরও ভালো চিকিৎসা উনি পান, তাহলে ওনার ডান চোখটা হয়তোবা আলো ফিরে পেতে পারে। সেক্ষেত্রে রাষ্ট্রের, সমাজের, দেশের এবং দেশের বাইরের যারা মাহবুবকে এই ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন, মাহবুবের অন্য কিছু দরকার নাই, যদি পারেন তাহলে মাহবুবকে অন্ততপক্ষে এই ক্ষেত্রে একটা পরামর্শ দিয়ে অথবা আপনার জায়গা থেকে যে কোনোভাবে মাহবুবের এই উন্নত বিশ্বে গিয়ে বা উন্নত চিকিৎসার জন্য যে পরিষেবাটা দরকার, সেটা যদি আমরা সবাই মিলে একটু নিশ্চিত করতে পারি, তাহলে অবশ্যই প্যানভিশন টেলিভিশনের টিমের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এবং আমরা মাহবুবের সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেব। কারণ আমরা শেষ একটা চেষ্টা তো করতেই পারি, কারণ মাহবুবের চারপাশের কাছের মানুষগুলো কিন্তু বারবার মাহবুবকে মনে করিয়ে দিচ্ছেন, মাহবুব কোনো একদিন হয়তো তোমার ডান চোখটায় আলো ফিরে পাবে, এবং মাহবুবও সেই প্রত্যাশায় আছে। আর আমরাও ওই প্রত্যাশা রাখি যে কোনো এক সময় হয়তোবা এই মাহবুবরা যেই রক্ত ঝরিয়েছে রাজপথে, যে বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশটা আমরা ফিরে পাবো। মাহবুব, জি, আমরা একদম আজকের এই পর্বের শেষটাই চলে এসেছি। বিশেষভাবে কিছু বলবার আছে কিনা, যেটা আপনি এতক্ষণ বলতে পারেননি বা বলেননি, ছোট্ট করে? আসলে বিশেষভাবে বলার আমার আছে হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে, সেটা হচ্ছে যে আপনারা আপনার দেশকে সম্মান করুন। কারণ আজকে আমি এই পরিস্থিতি আসার পিছনে আমি হয়তোবা বাইরের দেশের কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ করে আমি আমার চোখ হারাইনি। আমি বাংলাদেশের মানুষের জন্য, নিজের বাংলাদেশের মানুষ আমাকে আহত করছে, এর থেকে বড় কষ্টের আর কিছু হইতে পারে না, বা বড় লজ্জার কিছু হইতে পারে না। আজকে বাইরের রাষ্ট্রে যখন আমি যাই বা ট্রিটমেন্টের জন্য আমি কথা বলি, তারা সর্বপ্রথম চিন্তা করে যে তোমার রাষ্ট্র তোমাকে গুলি তোমার করেছে। রাষ্ট্র তোমাকে গুলি করছে, ইজ ইট পসিবল? তখন আমার মুখে কোনো ভাষা থাকে না বা বলার মতো কোনো অপশন থাকে না। সো এটাই আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে ভেদাভেদ থাকবেই, বাট এই ভেদাভেদটা আমরা অস্ত্রের মাধ্যমে সমাধান না করে একটা টেবিলে বসে আমরা সমাধান করার চেষ্টা করি, যাতে করে আমাদের দেশের সন্তানগুলা নষ্ট না হয় বা দেশের সন্তানগুলা হারিয়ে না যায়, ক্ষতিগ্রস্ত না হয়। আর এটা মানে এই জুলাই যাতে আর পরবর্তীতে কখনো এরকমভাবে সংঘটিত না হয়, এটাই সর্বোত্তম কামনা। কারণ আমি যা হারিয়েছি, আমি সাফার করতেছি, আমার ফ্যামিলি সাফার করতেছে, আমার আশেপাশের মানুষ কিন্তু সাফার করতেছে না। সো যার যায় সে বুঝে যে আসলে কি হারিয়েছি বা কি হারিয়েছে। সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা দেশকে ভালোবাসুন, আপনাদের সন্তানকে সময় দিন, আপনারা আপনার ভাই বোনদেরকে সময় দিন, সবার খোঁজ খবর রাখুন, আর আমাদের মতো যারা ডিসেবল হয়ে গেছে তাদের পাশে এসে দাঁড়ান, যাতে করে তারা কোনোভাবে মনে না করতে পারে যে তারা ডিসেবল হয়ে গেছে, তারা একা একটা গোষ্ঠী। এই জিনিসটা আমাদেরকে ফিল করতে দিয়েন না। আমরাও আপনাদের মতো একটা সময় আপনাদের ক্যাটাগরিতেই ছিলাম, এখন হয়তো বা আমাদের ক্যাটাগরিটা ভিন্ন। সো আমি চাই না এরকম ভিন্ন ক্যাটাগরি বা ভিন্ন ভেদাভেদটা আমাদের মাঝখানে ক্রিয়েট হোক। সো আপনারা আমাদেরকে আপনাদের পর্যায়ে রাখেন, আপনাদের সাথে আমাদেরকে চলাচলের ব্যবস্থা রাখেন, যাতে করে আমরা আপনাদের একসাথে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে সর্বোত্তক চেষ্টা করতে পারি সব কাজের জন্য। প্যানভিশন টিভিকে আমি ধন্যবাদ দিতে চাই, এই আমাদের মতো মানুষদেরকে তারা স্মরণ করছে, ইভেন স্মরণ করে সারা বাংলাদেশের মানুষদেরকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে জুলাই হারিয়ে না যায়, জুলাইয়ের মানুষগুলো যাতে হারিয়ে না যায়। এই জন্য প্যানভিশন টিভিকে আমি মনের অন্তরস্থ জায়গা থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, যাতে করে তারা এই ধরনের প্রোগ্রাম ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারে। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম আমাদের নারায়ণগঞ্জের জুলাই যোদ্ধা মাহবুব ভাইয়ের সেই গল্প, সেই চোখ হারানোর গল্প। আসলে এগুলো তো গল্প নয়, এগুলো সবই এক একটা ইতিহাস এবং চাক্ষুষ ইতিহাস, যেই ইতিহাস
আমাদেরকে শিক্ষা দেবে এবং যেই ইতিহাস নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি খুব করে আশা করব যারা এই জুলাইকে ধারণ করেন, যারা জুলাই যোদ্ধাদেরকে ভালোবাসেন অন্তরের অন্তঃস্থল থেকে, তারা প্রত্যেকেই আমাদের প্যানভিশন টেলিভিশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই লাল জুলাইয়ের গল্পগুলো ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন, সবাইকে জানাবেন। আজকের মতো আমি জহিরুল ইসলাম টুটুল বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।